ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। মব না করে প্রথম আলোর মতো আরো 10টি প্রথম আলো বানান। শহীদ শরীফ ওসমান হাদি তার জীবদ্দশায় এমনটি বলে গেলেও সেই তার মৃত্যুকে কেন্দ্র করেই প্রথম আলো, ডেইলি স্টার সহ দেশের আরো নানা স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়েছে, যা সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেছে মবক্রেসি। তার মতে সরকারের দুর্বলতার কারণেই দেশে মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে। শুধু বিএনপি নয়, এই ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জামায়াত, এনসিপি সহ অনেকেই। এছাড়া গণমাধ্যমের কার্যালয়ে হামলার বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য থাকার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন তুলেছেন রাজনীতিকদের কেউ কেউ। এদিকে গণমাধ্যমের উপর হামলা ছাড়াও খুলনায় ভারতীয় হাইকমিশনে হামলার ঘটনা ও ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামের এক পোশাক কর্মীকে পিটিয়ে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ, যার উত্তাপ ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশ হাইকমিশনে। জানা গেছে গতকাল সেখানে উগ্র হিন্দুরা সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে। সর্বোপরি সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সরকার পর্যন্ত সবাই মবের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করলেও কেন বারবার মব সন্ত্রাসের শিকার হচ্ছে বাংলাদেশ? এর পেছনে কে, কি উদ্দেশ্যে কলকাঠি নাড়ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজটাউন স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান এবং আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। সারওয়ার তুষার, ওসমান হাদিকে ঘিরে আসলে আমরা যে আবেগ দেখেছি, পুরো বাংলাদেশ এক হয়েছে, সেটি যেমন আমাদের চোখে ইতিহাস হয়ে থাকলো, তেমনি যেই ওসমান হাদি নিজের জীবদ্দশায় বলে গেছেন মব না করে প্রথম আলোর মতন আরও 10টি প্রথম আলো বানান, তার মৃত্যুকে কেন্দ্র করেই আমরা দেখলাম এভাবে আসলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যাদেরকে বলা হয় অর্থাৎ গণমাধ্যম, সেই গণমাধ্যমের স্থাপনায় হামলা করা হলো, অগ্নিসংযোগের শিকার হতে হলো। সমালোচনা করে রাজনীতিবিদরা অনেক কথা বলছেন, কিন্তু আসলে শেষটা কোথায়, কেন এই ধরনের ঘটনা আমাদেরকে বারবার দেখতে হচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ-আলোচককে শুভেচ্ছা জানাই। হাদি আমাদের মানে সমসাময়িক ইতিহাসে, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ ইতিহাসেও মানে খুবই ব্যতিক্রমধর্মী এবং মানে একজন কিংবদন্তিতে পরিণত হয়েছেন। তিনি জীবদ্দশাতেই খুব আলোচিত এবং নানা কারণে বিশেষ ছিলেন। এখন তার যে শাহাদাত এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মানে কোটি কোটি মানুষের যে আবেগ আমরা দেখতে পেলাম গতকালকের ঐতিহাসিক জানাজায়, আমি নিজেও ছিলাম এবং পুরো মনে হয়েছে যে পুরো ঢাকা শহরেই জানাজায় অংশ নিচ্ছে। এরকম একটা অবস্থায় এই পুরো ঘটনা একদিকে তো এটা মারাত্মক ট্র্যাজেডি, কারণ এত অল্প সময়ের মধ্যে এরকম ধূমকেতুর মতো এসে কেউ আমাদের ছেড়ে চলে যাবে, এটা তো আমরা ভাবতে পারি না। কিন্তু পরবর্তীতে মানে সার্বিক যে ঘটনা, এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা, গ্লোরিয়াস একটা ব্যাপার। মানে একজন মানুষের জীবনে যদি মানে হাদি নিজেও কিন্তু অনেকবার বলেছেন যে যদি মরে যেতে হয় এভাবে আমি মরতে চাই, এরকম একটা বিরচিত মৃত্যু চাই এবং যাকে সারা বাংলাদেশের মানুষ মনে করবে। এই পুরো ঘটনাটা একদিকে ট্র্যাজেডি, একদিকে এটা একটা গ্লোরিয়াস দিক আছে। কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটলো, যেটা প্রসঙ্গ আপনি তুললেন, মানে দুইটা পত্রিকা, বাংলাদেশের দুইটা প্রধান পত্রিকা অফিসে হামলা, এবং হামলা মানে ভয়ঙ্কর অবস্থা, মানে তাদেরকে দুটো পত্রিকায় একদিন প্রকাশ বন্ধ রাখতে হয়েছে। এখন এই দুটো পত্রিকার আমরা নানা সময়ে বিভিন্ন ধরনের সমালোচনা, এটার প্রতিষ্ঠা লগ্ন থেকে দুটো পত্রিকার সমালোচনা আছে এবং সেটা থাকবেই। তাদের আইডিওলজি, তাদের নানা সময় বিভিন্ন অবস্থান, এগুলো নিয়ে সমালোচনা আমাদের সমাজে কিন্তু মানে খুব মানে দুর্লভ না, মানে এই সমালোচনা ছিলই সবসময় এবং সেটা আমরা তাদেরও অনেক প্রোগ্রামে গিয়েও আমরা বলেছি। এটা হচ্ছে এক ব্যাপার। আর যে ঘটনা আমরা দেখলাম, যে ভয়ঙ্কর তাণ্ডব আমরা দেখলাম, যে ধ্বংসলীলা আমরা দেখলাম, এটা অ্যালার্মিং। কারণ আপনি এটা হাদির নাম দিয়ে করতে পারেন না। যারা এটা হাদির মানে যেদিন মৃত্যুর খবরটা আসলো সেদিন যারা এই কাজটা করেছে, তারা কোনোভাবেই হাদির শুভাকাঙ্ক্ষী না, কোনোভাবেই তারা হাদিকে ভালোবাসে না। তারা হাদিকে ব্যবহার করেছে। কেন? কারণ হাদির পুরো পলিটিক্যাল প্রজেক্টটা ছিল হচ্ছে আপনার গড়নের প্রজেক্ট। তিনি আমাদের সাথে ইনসাফের পক্ষে কথা বলেছেন। ইনসাফের পক্ষে, শুধু ইনসাফ তো একটা জিনিস হচ্ছে, ইনসাফ তো একটা ধারণা। ইনসাফটা আপনি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করবেন কিভাবে? থ্রু সাম ইনস্টিটিউশন গড়ে তুলতে হয়। এবং হাদি সেটা খুব পরিষ্কার বুঝেছিলেন। যখন আমরা জাতীয় নাগরিক কমিটি ছিলাম তখন তিনি কিন্তু আমাদের সাথে ছিলেন। পরবর্তীতে তিনি পার্টি হওয়ার সময় আসলেন না, কারণ তিনি মনে করেছেন তার কাজটা অন্য ধরনের। সেটা কি? এক ধরনের কালচারাল জাগরণ। সে তো চাইলে তো আপনার এই ধরনের মবকে উৎসাহ দিতে পারতো, না দিয়ে উনি কী করেছেন? উনি বলেছেন যে ধরনের কালচারাল ন্যারেটিভ বাংলাদেশকে, আপনি দেখবেন যে আমি ভেবে এত ভার্সেটাইল হাদি যে সিনেমা নিয়ে, মানে পার্টিশনের সিনেমার ন্যারেটিভের কী প্রবলেম, এটা নিয়েও তার বক্তব্য আছে।
এখন তার মূল ফোকাসটা ছিল যে এখানে কালচারাল ন্যারেটিভের দ্বারা ফ্যাসিজম কায়েম হয়েছে, তাহলে ফ্যাসিজমের ওই মানে টিপ অফ দ্য আইসবার্গ চলে গেলেও এই পুরো ফ্যাসিজমের সেট আপটা রয়ে গেছে এবং তার কালচারাল আপিলটা সমাজের একটা অংশের মধ্যে এবং প্রভাবশালী একটা অংশের মধ্যে আছে। তাহলে আমার কাজ হচ্ছে, মানে হাদির কাজ হচ্ছে এটাকে ইনস্টিটিউশনালি মোকাবেলা করা। সেজন্যই তিনি ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছেন, সেখানে আমরা প্রত্যেকে গেছি, আমি নিজে ওখানে কথা বলেছি। একটা অসাধারণ আয়োজন হাদির, এমনকি হাদির সমস্ত ব্যাপারে যে আমি একমত বা আপনি একমত হবেন সেটা না, কিন্তু তার এই প্রচেষ্টাটা কিন্তু মানে স্যালুট জানানোর মতো। এবং তিনি কিন্তু পরিষ্কার তার বক্তব্যে বলেছেন যে আপনি ওই যখন গরু কাটাকাটির মতো ঘটনা ঘটলো প্রথম আলোর সামনে, তখন তিনি কিন্তু বক্তৃতায় বলেছেন যে আপনি কেন প্রথম আলোর সামনে গিয়ে গরু কাটাকাটি করেন, আপনি পারলে 10টা প্রথম আলো গড়ে দেখান। মানে আপনি মনে করছেন যে এই প্রতিষ্ঠানটাকে হারাতে হবে, তাহলে আপনাকে তো আরও বিকল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আপনি যে কাণ্ডটা ঘটলো, এখন যারা প্রথম আলোর কথার কথা পরাজয় দেখতে চায় তারা তো প্রথম আলোকে আরও শক্তিশালী করলে ঘটনার মধ্য দিয়ে পুরো দেশের, মানে ইভেন যে সেকুলার সমালোচনা প্রথম আলোর বিরুদ্ধে আছে তারাও তো এখন প্রথম আলোকে আপনার সমর্থন জানিয়েছে। এই ঘটনাতে কেউ কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ, কোনো রাজনৈতিক দল আপনি এই ঘটনাকে সমর্থন করতে পারবে না। নিশ্চয়ই। আবার হাদির কথা বলে তো আসলে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। স্যার তুষার, একটু যেইটি আপনি বলছিলেন যে হাদি তো আসলে সংস্কৃতি মনা ছিলেন, তিনি নিজে মাদ্রাসার ছাত্র ছিলেন, কিন্তু তিনি আসলে অনেক দূর পর্যন্ত চিন্তা করেছেন এবং তিনি কিন্তু কখনোই বাংলাদেশে এই ধরনের মবক্রেসির কথা কখনোই তুলে ধরেননি। আসে না। আপনি দেখবেন যে তার যে ইলেকশন ক্যাম্পেইন, ভোরবেলা রমনা পার্কে গিয়ে লালন গীতির সাথে তিনি নিজে তাল মেলাচ্ছেন। সেখানেই প্রশ্নটা, যারা তাহলে এই ঘটনা ঘটালো, নিঃসন্দেহে এই ঘটনার পেছনে একটা সুদূর প্রসারী প্রয়াস ছিল। সেই প্রচেষ্টাটা কি তার মানে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেরকম কিছু বাংলাদেশের গোয়েন্দা তথ্য ছিল না? অবশ্যই ছিল। আপনি দেখবেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কখন কখন ফেল করে, এটার একটা প্যাটার্ন আছে। হাদির এই শুধু তো এই ওই দিনের ওই ভ্যান্ডালিজম না, এই হাদির যে অনাকাঙ্ক্ষিত যে শাহাদাত বরণ, এইটাও তো আপনার গোয়েন্দা ব্যর্থতা ছাড়া আর কি। এরকম যার ব্যাপারে অস্ত্র মামলা ছিল, অস্ত্র মামলাটা হচ্ছে নন বেলেবল, সেরকম অস্ত্র মামলা বেরিয়ে এসে ঢাকা শহরের কেন্দ্রের মধ্যে হাদির যে আপনার কালচারাল সেন্টার, সেখানেও এই অপরাধীরা গিয়েছে, এই খুনিরা গিয়েছে এবং সেটা দিনের পর দিন। এখন এটা তো হাদির পক্ষে নোটিস করা সম্ভব না যে তিনি যেহেতু একটা গণমুখী রাজনীতি করতে চান, বিভিন্ন ধরনের মানুষ তার কাছে আসবে, তার দরজা সবার জন্য খোলা, কিন্তু গোয়েন্দাদের তো নোটিস করার কথা যে একটা আলোচিত অস্ত্র মামলায় অ্যারেস্ট হয়েছিলেন, তিনি জামিনে বের হয়ে এসেছেন এবং তিনি হাদির এত কাছাকাছি চলে গেছে, তাহলে এবং ঢাকা 8-এ হাদির সাথে ক্যাম্পেইনে। কিন্তু সারাতুষের এখানেও একটা আলোচনা আসছে যে যারা আসলে হাদির খুনের পেছনে দায়ী, হাদির যে দল করেছেন তার সাথে আসলে কারা উঠা বসা করছেন, সেই দায়িত্বটা তো অনেকটা দলের পক্ষেও বর্তায়। এটা সম্ভব না আসলে। আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতিবিদ, এবং হাদি তো আসলে কোনো বড় সংগঠন করতে না, তিনি নিজে একটা সংগঠন গড়ে তুলছিলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন। এখন স্বতন্ত্র প্রার্থী হলে ঢাকা 8-এর মতো আসনে তার হি নিডস ম্যান পাওয়ার, আসবে আপনার কাছে। জি, ফলে তিনি তো যে কাউকে জায়গা দেবেন, কিন্তু গোয়েন্দাদের দেখতে হবে যে কারা তার আশপাশে ভিড়েছে। সেই জায়গাটাতে আসতে চাই। অ্যাডভোকেট আতিকুর রহমান, একটু কোট করে বলি, শিবির নেতা মোস্তাকুর রহমান প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিবির নেতা বলেছেন, বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করলে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। রাজনৈতিক লড়াই করে আসলে আপনারা প্রকৃত স্বাধীনতা করতে পারছেন না, এই কারণে আসলে সবকিছুকে তছনছ করে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে। দেখুন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা সালাম। এই বক্তব্য নিয়ে আজকে ছাত্র শিবিরের স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানে বলেছেন যে রাবি সভাপতি এবং জাহাঙ্গীরনগর যিনি বলেছেন এর সাথে ছাত্র শিবিরের একমত নন এবং ওনারা পরে ব্যাখ্যা দিয়েছেন, যারা বক্তব্যটি দিয়েছেন তারা ব্যাখ্যা দিয়েছেন এই বক্তব্য কী কারণে বলেছেন। আমরা মনে করি যেহেতু ছাত্র শিবিরের সেন্ট্রালি কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল বিবৃতি দিয়েছেন এবং তাদের দলীয় পদীয়ধারী ব্যক্তিদের ব্যাপারে বলে তার সাথে আমরা একমত নই এবং তারা এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সুতরাং এটি ধরে নেওয়ার কোনো সুযোগ নাই যে তাদের বক্তব্যকে ভিত্তি করে ঘটনাগুলো ঘটেছে। কিন্তু তাহলে অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াত ইসলামী তো খুব বড় একটা রাজনৈতিক দল, তারা আসলে যখন এই ধরনের বক্তব্যগুলো আসলো সেই সময় আপনারা কেন পদক্ষেপ নিলেন না? বক্তব্য আসলো, বক্তব্য পরবর্তী সময় এত বড় একটি ঘটনা ঘটলো, এখন আপনারা কেন পদক্ষেপ নিলেন? দেখুন, আমাদের সবাই জায়গা থেকে কথা বলেছি। আমাদের জামাতের আমির তিনি লন্ডন ছিলেন, তিনি সেখান থেকেও বলেছেন যতটুকু আমাদের সুযোগ ছিল যাতে করে কেউ কোনো ধরনের কাজের সাথে এগুলো একমত না হন। দেখুন, বাংলাদেশের আমরা ছাত্র শিবির প্রথম আলো ভাঙতে যাবো কেন? আমাদের কি প্রয়োজন আছে বলুন? ডেইলি স্টার কেন? এখন বাংলাদেশে কিছু ঘটনা ঘটলেই যখন কারো মুখে দাঁড়িয়ে দেখা যায় এটাকে একটা মানে নেগেটিভ ধারণা তৈরি করা হয়। আমরা বলেছি ইসলামী ছাত্র শিবির আমার জামাত ইসলামী কখনো আমরা
এই ধরনের কাজের সাথে আমাদের দলীয় এটি কোনো নীতিও নাই, কখনো আমরা সমর্থনও করি না। এটি হচ্ছে আমাদের মূল বক্তব্য। এবং আমাদের কোনো বিরোধী মতকে দমনের জন্য এভাবে আগুন দিয়ে পুড়িয়ে ফেলায়, এটি জামাত ইসলামী কখনো এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যুক্তিকে যুক্তি দিয়ে মোকাবেলা করতে হবে, আপনি বুদ্ধিভিত্তিক বুদ্ধি মোকাবেলা করতে হবে। সেখানে এসে আপনি অন্য কিছু না ফেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, এই ধরনের কোনো কার্যক্রম জামাত ইসলামী ছাত্র শিবির কখনো আমরা সম্পৃক্ত নই, এগুলোকে আমরা কখনো সমর্থন করি না। খুব এবং স্পেসিফিক্যালি ঠিক যে জায়গাগুলোতে আগুন দেওয়া হয়েছে, যেখানে আসলে ঘটনাগুলো ঘটেছে, যখন আসলে শিবির নেতারা ঠিক সেই জায়গাগুলোর নামই বলেন, তখন আসলে দায় এড়িয়ে যাওয়ার সুযোগই বা কতখানি থাকে? এগুলো নিয়ে অনেক কথা হয়। যখন বাংলাদেশে কোনো ঘটনা ঘটে, সুদূর সন্ধানের কিছু লোক থাকেন। দেখুন, জুলাই আমাদের ওসমান হাদির শাহাদাতের পরে এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই কোনো না কোনো গ্রুপ তারা এই কাজটা করতে মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের আমাকে সরকারি গোয়েন্দা সংস্থা খুঁজে বের করুক। সরকারের গোয়েন্দা সংস্থা যদি তারা প্রমাণ, সেটা পরে কথা হবে, কিন্তু সরকারের কোনো তথ্য প্রমাণ সেখানে বের হয় না, শিবির দায়ী। কে বক্তব্য দিল আর তার ভিত্তিতে এই ঘটনাগুলো ঘটলো, এভাবে আমরা সেটা কিন্তু বলতে পারি না। সরকার তদন্ত করুক, আমরা এখনও বলছি নিরপেক্ষ তদন্ত হোক এবং আপনার গ্রহণযোগ্য তদন্ত করুক, তখন দেখা যাবে কারা কাজটি করেছে। কিন্তু কে কোথায় বক্তব্য দিয়েছেন তার জন্য পুরো দায়ভার আমাদের উপর চাপিয়ে দিবেন, এটা হতে পারে না। এটাও কিন্তু ইনসাফের পরিপন্থী। আমরা মনে করি সরকারের গোয়েন্দা তারা খুঁজে বের করুক কারা এই কাজটি করেছে। এখন সবই স্পষ্ট, দেখুন কারা করেছে তো খুঁজে বের করুন, তাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। কিন্তু সেটা সরকারের কোনো পক্ষ থেকে বক্তব্য না এসে এখন কে কোথায় সোশ্যাল মিডিয়াতে কথা বললেন, সেটা পুরো দায়বদ্ধতা আমাদের দরকার নেই। কোনো কিছু আইনের প্রয়োজন নাই, আমাদের কোনো তদন্ত সেখানে কোনো প্রয়োজন হয় না। আমরা মনে করি এটা আমাদের দলীয় স্ট্যান্ড। এই জাতীয় কোনো কাজের সাথে জামাত ইসলামী ছাত্র শিবির দলগতভাবেও এটাকে আমরা সমর্থন করি না, ব্যক্তি পর্যায়ে আমরা সমর্থন করি না। আমরা জানিয়েছি যে এই ধরনের কোনো পত্রিকা অফিসে আগুন দেওয়াটা, এটা সংগঠন আমরা সমর্থন করি। এটাকে আপনি দু একজনের বক্তব্যকে ভিত্তি করে, যেখানে আবার শিবির তার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছে, এটা মনে এখান থেকে আর সামনে অগ্রসর আলোচনা করাটা যৌক্তিকতা সেখানে আমরা খুঁজে পাই না। শেখ রবিউল আলম, যদি আসলে আমি এই বক্তব্যগুলোকে চিন্তা করি, সেক্ষেত্রে অনেকটা আসলে ঘোষণা দিয়েই হামলাগুলো করা হয়েছে, সেটি বলার এক ধরনের সুযোগ থেকেই গেল, যেহেতু তাদের বক্তব্যগুলো গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সেক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে এই ঘোষণার পরে যখন এই হামলাগুলো হয়েছে সংবাদ মাধ্যমের উপরে, তখন সাংবাদিকরা সরকার সর্বস্তরে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন, ফলাফলটা ছিল শূন্য। সাহায্য চেয়ে না পাওয়ার অভিযোগও করেছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের পক্ষ থেকে, কিন্তু বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, সব রাজনৈতিক দলও আশ্বাস দেয়, এই অন্তর্বর্তীকালীন সরকারও আশ্বাস দিল। ফলাফলটা কি তাহলে শূন্যই থেকে যাবে দীর্ঘদিন ধরে? ধন্যবাদ আপনাকে প্রিয় সহ আলোচক এবং যারা এই মুহূর্তে ডিভিসি টিভির সাথে যুক্ত আছেন। সরকার আশ্বাস দিচ্ছে, ব্যর্থ হচ্ছে, কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, এর মধ্যে আবার রাজনৈতিক দল এনে কামলেন। সমস্যা হচ্ছে সবসময় রাজনৈতিক দলকে দায়ী না করে যার দায়িত্ব রয়েছে তাকে একটু দায়ী করার চেষ্টা করি। ডেফিনেটলি সরকারের ব্যর্থতা, কোনো সন্দেহ নেই, দায় রয়েছে সরকারের, কারণ এবং রাষ্ট্রেরও দায় রয়েছে। মপকি হাদিকে হত্যার পরে প্রথম হয়েছে, এর আগেও ধারাবাহিকভাবে গত 1.5 বছরে হয়েছে। রাজনৈতিক দলগুলি সরাসরি এর সাথে যুক্ত না, প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত না, রাজনৈতিক দলগুলি বলছে। মব সন্ত্রাস হওয়ার পর রাজনৈতিক দলগুলি এটার প্রতিবাদও জানাচ্ছে। কেন তাদেরকে চিহ্নিত রাষ্ট্র করতে পারছে না এবং গ্রেপ্তার করতে পারছে না? একটা কর্তৃপক্ষ আছে রাষ্ট্রে, রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্বে আছে, দল নিরপেক্ষ সরকার, সমস্ত রাজনৈতিক দলের সমর্থন আছে, তাদেরও সক্ষমতা আছে। কেন তারা ব্যর্থ হয় আর কেন তারা দায় নেয় না? সেই জায়গা কিন্তু প্রশ্ন থাকছে, যেটা অরাজনৈতিক শক্তি, অথবা ধরেন বারংবার তারা আসছে, তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না, চিহ্নিত করা যাচ্ছে না, এটা কি খুব কঠিন কাজ? ভিডিও ফুটেজ রয়েছে, আইন আওতে একজনও গ্রেপ্তার হয় না গত 1.5 বছরে। এটাকে একটা রাষ্ট্র চলতে পারে কিনা? জামাত ইসলামের ভাই বলছেন চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি ওনার সাথে এখানে দ্বিমত করবো, খালি আর কিছু বলবো না। চাপিয়ে দেওয়া হচ্ছে না, শিবিরের দায়িত্বশীল 2 জন নেতা এভাবে আহ্বান জানিয়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। চাপিয়ে তো আপনাদেরকে সরকারও দিচ্ছে না, আমরাও দিচ্ছি না, কেউ দিচ্ছে না। আপনাদের নেতারা বলেছে, দায় নেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যাপার। স্পষ্টভাবেই তারা বলেছে, স্পষ্ট করে বলেছে, দায় নেওয়া না নেওয়া সেটাও আপনাদের ব্যাপার। আমি বলছি চাপিয়ে দেওয়ার কথাটা ঠিক হবে না। এখন ধরেন যে জায়গায় আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে খুব একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছি। কারণ রাষ্ট্রটাকে আমার মনে হয় একটা গোষ্ঠী আছে, তারা অকার্যকর করতে চায়। একটা অরাজনৈতিক অথবা ধরেন রাজনীতির ছত্রছায়া একটা শক্তি, তারা কিন্তু এই গণতন্ত্রের উত্তরণ বলেন এবং ফ্যাসিবাদী পতনের পর যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাইছি, তার প্রতি তাদের অনীহা আছে, সেটাতে তারা ভণ্ডুল করার একটা প্রয়াস রয়েছে। এবং এর সাথে ফ্যাসিবাদী শক্তিও জড়িত থাকতে পারে।
ফ্যাসিবাদী যে শক্তি, পতিত শক্তি, তাদের দোসররা আছে, তাদের আন্তর্জাতিক এবং আঞ্চলিক সহযোগিতা আছে, তার কোনো অংশ আমাদের একটা জনগোষ্ঠী হয়ে যাচ্ছে কিনা। কারণ রাজনৈতিক সুইংগুলি এবং দেশের স্বার্থ বুঝে রাজনীতি করাটা কিন্তু একটু কঠিন। অনেক রাজনৈতিক দল আছেন, তারা হয়তো আবেগের মধ্যে এখনও আছেন। রাষ্ট্রটা কিভাবে ম্যানেজ করতে হয় বহির্বিশ্বে অথবা দেশের আভ্যন্তরে, সে অভিজ্ঞতার ঘাটতিও আছে। কোনটাতে আবেগ না দেখানো ভালো এবং কোনটা ধরেন পালনীয়, করণীয়, কোনটা ধারণ করতে হয়, সে জায়গায় তো আমাদের অনেক রাজনৈতিক দলের কিন্তু দায়িত্ববোধে ঘাটতি আছে, দেশপ্রেমে ঘাটতি আছে, গোষ্ঠী এবং ক্ষুদ্র স্বার্থ বিবেচনার তৎপরতা রয়েছে। সেইগুলি কিন্তু আমাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে আবার সেই চ্যালেঞ্জের জায়গাটাতে শেখ রবিউল আলম এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে, অর্থাৎ এই গণমাধ্যমগুলোকে যখন আসলে আক্রমণ করা হচ্ছিল, সেই সময় নানান জায়গা থেকে ভিডিও ফুটেজ তো আছে, এখনো পর্যন্ত একজনকেও কেন গ্রেপ্তার করা গেল না? সেটা কি শুধুই অনিচ্ছা নাকি আসলে করা সম্ভব হয়নি, কোনটি? কয়েকটা বিশেষণ ওখানে দিতে হবে। কয়েকটি বিশেষণ, রাষ্ট্র ব্যবস্থাপনায় মনোযোগী তারা আছেন কিনা, অথবা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ সার্বভৌমত্ব চিন্তা করছেন কিনা যারা এখন এই মুহূর্তে আছেন, অথবা কোনো আন্তর্জাতিক আঞ্চলিক গোষ্ঠীর স্বার্থ সার্ভ করছেন কিনা, পারপাস সার্ভ করছেন কিনা, সেই জায়গাগুলি কিন্তু বিবেচনায় আসছে এখন। তার কারণ হচ্ছে আগে একটা সময় ছিল বিরাজনীতিকরণের একটা চেষ্টা ছিল, রাজনীতিবিদরা ব্যর্থ, পারে না, জানে না, বোঝে না, করে না। অনেকে রাষ্ট্রের জন্য শিরোধার্য, তারাই বোঝেন, তারাই পারেন। আঞ্চলিক আন্তর্জাতিক অনেক এক্সেস, সব কিছু আগেই দূরদর্শী। যখন এই দায়িত্বের আগে ছিলেন এভাবে তারা বলেছেন, এভাবে জাতি ভেবেছে। এখন জাতি দেখেছে যে রাজনীতিবিদরাই অপরিহার্য। জনগণের নির্বাচিত শক্তি যারা দায়বদ্ধতাকে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে চায়, জনগণের অবাধ ভোটে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে চায়, তারাই রাষ্ট্রের জন্য অপরিহার্য। সেটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে। আমরা বলতে চাই যে এই বাংলাদেশ একটা ধরেন অরাজকতার মধ্যে পড়েছে, অথবা ধরেন একটা অস্থিতিশীলতার মধ্যে পড়েছে। আইন শৃঙ্খলা মানুষ নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা ব্যাপকভাবে দেখা দিয়েছে। এর থেকে যদি আপনার দেশকে রক্ষা করতে হয়, রাজনীতি রক্ষা করতে হয়, জনগণকে যদি রক্ষা করতে হয় দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে কিন্তু মানুষ আসলে নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে নিচ্ছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে এই 15-16 বছরে আমরা আসলে এক ধরনের ট্যাগিং এর রাজনীতি দেখেছি। সেই ট্যাগিং এর রাজনীতিটা থেকে তো আসলে আমরা বের হয়ে আসতে চাচ্ছিলাম, সেই সংস্কৃতিটা থেকেই আমরা আসলে পরিবর্তন চাইছিলাম। কিন্তু এখনো দেখা যাচ্ছে গণমাধ্যমগুলোকে নানান রকমের অপবাদ দেওয়া হচ্ছে এবং সেখানে উস্কানির অভিযোগও আছে। যদি উস্কানি থেকে থাকে বা ট্যাগিংগুলো যদি সত্যি হয়, আমার প্রশ্ন হচ্ছে এগুলো আসলে প্রমাণ কোথায়? আর যদি প্রমাণ থাকে, সেই বিচার করার দায়িত্বটা তো রাষ্ট্রের আসলে সেই দায়িত্বের জায়গাটুকুতে কতখানি ঘাটতি আছে, সেই দায়িত্বটা অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে গেল কি করে? এই জায়গাটিতে আমি আসবো। আর একটি বিরতির সময় হয়েছে। দর্শক, জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট আতিকুর রহমান, নানানভাবে আসলে আমরা দেখছি ট্যাগিং এর এক ধরনের সংস্কৃতি চলছে। সেই ট্যাগিং এর সংস্কৃতি থেকে তো আসলে বেরিয়ে আসার কথা ছিল, অন্তত এই 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশের কথা আমরা বলছি সেই সময়টাতে। কিন্তু এখনো আমরা নানান অপবাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, উস্কানি দিয়ে আসলে নানানভাবে অভিযোগ আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রমাণটা কোথায়? প্রমাণ পাওয়ার আগেই কেন এই ধরনের ট্যাগিংগুলো করা হচ্ছে? কেন এই উস্কানিগুলো দেওয়া হচ্ছে? কি ট্যাগিং দেওয়া হচ্ছে? রাজনৈতিকভাবেও ট্যাগিং দেওয়া হচ্ছে, গণমাধ্যমগুলোকেও তো ট্যাগিং করা হচ্ছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনার দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু এই ট্যাগিং এর কারণে এই ঘটনাগুলো ঘটলো। দেখুন, এটি আপনি বাংলাদেশের মানুষের সবাই এখন সামাজিক তারা যে মাধ্যম ব্যবহার করে অনেক মন্তব্য সেখানে লিখে থাকেন। এখন কোনো একটা ঘটনা ঘটলেই বিভিন্ন গ্রুপ কিংবা বিভিন্ন দল তারা কোনো একটা যে যার ক্ষেত্রে হোক তারা অভিযোগ দিয়ে থাকেন। আমরা মনে করি এখন মানুষের সোশ্যাল মিডিয়া মানুষ ব্যবহার করেন, তারা সেখানে মতগুলো দিচ্ছেন। এই জায়গা থেকে আসলে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। এখন কোনো একটা ঘটনা ঘটলে আমাদের দেশের আইন আছে, বিচার আছে, গোয়েন্দা সংস্থা আছে, তারা তদন্ত করবেন, দেখবেন কারা কোথায় সেখানে কী অবস্থানে আছেন। কিন্তু কোনো একটা ঘটনা ঘটলে এটাকে বিভিন্ন নামে ন্যারেটিভ করা, এটা নিঃসন্দেহে আমরা মনে করি আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এবং ট্যাগিংয়ের যেই আমাদের কালচার আমরা এখন আছি, যদি এটি চলতে থাকে একসময় আমাদের সামাজিক বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হয়ে যাবে, আমাদের আস্থার সংকট তৈরি হবে এবং পারস্পরিক আমাদের যে একটা অবস্থান সেটাও কিন্তু বিনষ্ট হবে। তো আমরা মনে করি এই জাতীয় কাজ যে বা যারাই করেন দলগতভাবে করার কোনো সুযোগ নেই এবং যারা ব্যক্তি পর্যায়ে আমরা এই কাজগুলো করি সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসা প্রয়োজন। রাজনীতির একটা আভাস আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি। যে ঘটনার কথা আমি শুরুতেও বলছিলাম, একজন ব্যক্তিকে আসলে কিভাবে গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়েছে সেটি আমরা দেখেছি। সেই দৃশ্য কি আমাদের দেখার কথা ছিল? সেটি উত্তাপটা পার্শ্ববর্তী দেশ পর্যন্ত ছড়িয়েছে, হাইকমিশনে ছড়িয়েছে, বাংলাদেশের হাইকমিশনকে বন্ধ রাখা হয়েছে। দেখেন, এই জাতীয় ঘটনাগুলো আমরা বারবারই বলি
যখনই কোনো ঘটনা ঘটে প্রথম হচ্ছে এই ধরনের কার্যক্রমকে সমর্থন করার সুযোগ নেই। বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের আইন আছে, আমাদের বিচার বিভাগ আছে। কোনো অবস্থাতে যদি অপরাধ করেও থাকে তার অপরাধের বিচারের দায়ভারটা কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর উপর নেওয়া কখনো সমীচীন নয়। আমরা মনে করি আমাদের বিগত সময়ে অনেক ঘটনাগুলো ঘটেছে, তেমন হতে পারে কিছু মানুষের একটা অনাস্থা রয়েছে আমাদের বিচার বিভাগের প্রতি, কিছু মানুষের একটা আস্থার সংকট সেখানে রয়েছে, আমাদের সামাজিক ক্ষোভ রয়েছে। আমরা মনে করি প্রত্যেকটি ঘটনাকে এক কেন্দ্রিক বিশ্লেষণ না করে কোন ঘটনাগুলো কেন সেখানে ঘটেছে, সেটার প্রেক্ষাপটটা সেখানে কী ছিল, যে সেগুলোকে আপনি সামনে নিয়ে আসেন, তাহলে এগুলোকে আস্তে আস্তে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সেক্ষেত্রে অ্যাডভোকেট আতিকুর রহমান, এই যেই শিবির নেতা আসলে উদিচি কিংবা ছায়ানটকে তছনছ করবার কথা বলেছেন, তারা আসলে কেন এই ধরনের কথা বলছেন সেটা কি আপনারা খতিয়ে দেখেছেন? বা আপনাদের সাথে যারা রাজনৈতিকভাবে একসাথে রাজনীতি করছে তারা কেন এই ধরনের সংস্কৃতিগুলোকে তছনছ করতে চাইছেন? দেখুন, এটা একজন ব্যক্তি হলে তিনি বক্তব্য দিয়েছেন এবং সে ব্যাপারে তো তাকে অবশ্যই সংগঠন জিজ্ঞাসাবাদ করবেন, কিন্তু আমরা বারবারই বলি, দেখুন আমাদের কোনো রেকর্ড কি এরকম আছে? আমরা এত জুলুমের শিকার হয়েছিলাম, হওয়ার পরেও কি কখনো এই ধরনের কোনো কেউ বলতে পারবে কোথাও আমরা হামলা করেছি? এখন আমরা বলি যে এখন অনেক বক্তব্য দিয়ে ফেলেন, আসলে এখন তো সবাই কাছে মিডিয়া আছে, কাউকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু যে বক্তব্য আমাদের সাথে চিন্তার সাথে যায় না, যেটাকে আমরা সমর্থন করি না, আমরা বলি না এই বক্তব্যের সাথে আমার দলগত কোনো আমরা একমত পোষণ করি না। কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা কি দলের দায়িত্ব নয়? না, নিয়ন্ত্রণ তো আমরা করে যাচ্ছি। আসলে বাংলাদেশে এখন পর্যন্ত নিয়ন্ত্রিত সংগঠন তো আমরাই আছি। আসলে এখন আপনি হাজার হাজার মানুষ এই দলের সাথে সম্পৃক্ত আছেন, কে কোথায় একটা বক্তব্য দিয়েছেন তা দিয়ে পুরো সংগঠন কিন্তু আপনি বিচার করতে পারেন না। আপনি দেখুন যে আমরা পদক্ষেপ এখানে কিনেছি, যেখানে বিশৃঙ্খলা হয়েছে, অনিয়ম হয়েছে, ছাত্র শিবির আমার জামায়াত ইসলামী সেখানে জায়গা থেকে আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমরা মনে করি জামায়াত ইসলামী কোনো উগ্রবাদীকে আমরা সমর্থন করি না, কোনো মত প্রকাশের স্বাধীনতাকে আমরা হস্তক্ষেপ করতে চাই না, কোনো মিডিয়া হাউসে আগুন দিয়ে পোড়ানোকে আমরা সমর্থন করার সুযোগ নেই। আমরা মনে করি আমরা যে আদর্শে আছি বিকল্প আপনাকে সামনে আনতে হবে, কিন্তু কেউ আপনার বিপক্ষে বললো তাকে আপনি এভাবে এই ধরনের কোনো আসলে স্ট্র্যাটেজি আমরা কোনো সমর্থন করি না। অ্যাডভোকেট আতিকুর রহমান যেটি বলছেন যে জামায়াতে ইসলামী আসলে এই মুহূর্তে সবচেয়ে নিয়ন্ত্রিত সংগঠন এবং তারা আসলে এই ধরনের ঘটনাকে কোনোভাবেই সমর্থন করেন না। তার মানে আসলে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদের তো নিশ্চয়ই এটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এখানে তো এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সরকার এখনো এত চুপ কেন? এই প্রশ্নের উত্তর তো আমি আগেও বলেছি, সরকারের দায় রয়েছে, দায়িত্ব রয়েছে, জবাবদিহিতা রয়েছে। সমস্যাটা হচ্ছে জবাবদিহিতা তারা মনে করছে না, যার ফলে আমি প্রায়ই বলি অন্তর্বর্তীকালীন সংকটকালীন সরকার কোনো সরকার না, এটা হচ্ছে সংকটের মধ্যে বেঁচে থাকার চেষ্টা মাত্র, সংকট উত্তরণের জন্য একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রাথমিক আপনার পরিত্রাণ মাত্র, এছাড়া আর কোনো উপায় নেই, এটা সরকার নয়। যেমন ধরেন জামাত ইসলামের ভাই ওটা বলছিলেন, নিশ্চয়ই জামাত সেভাবে ভাবতেও পারে, এটা তার রাজনৈতিক অধিকার। যেমন হাদির মৃত্যুর পর সাদিক কায়েম একটা স্ট্যাটাস দিয়েছে, আবার ধরেন এই প্রথম আলো ডেইলি স্টারে আঘাতের আগে বা হামলার আগেও শিবিরের একটা নেতা একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে, এটা দায়িত্বশীল রাজনীতি না, আমি এটুকু খালি বলবো, এর বেশি বলবো না। আবার ধরুন আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হলাম নিশ্চয়ই মববাদ প্রতিষ্ঠা করার জন্য না, ফ্যাসিবাদ এবং মববাদ দুটোই হচ্ছে রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর, জনগণের জন্য ক্ষতিকর। তো এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং যারা ফ্যাসিবাদী পতনের পর মববাদের আশ্রয় নিচ্ছে তারা রাষ্ট্রের জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, রাষ্ট্রের অস্তিত্বকে সংকটে ফেলে দিচ্ছে। গণমাধ্যমের কথা বলছিলেন, গণমাধ্যমের একটা দায় আছে বলে আমি একটু মনে করি এবং দায়িত্ব আছে বলে মনে করি। ফ্যাসিবাদী শক্তির পতনের পর অথবা পতনকালীন সময় গণমাধ্যমের ভূমিকা কিন্তু খুব জোরালো ছিল না। গণমাধ্যম ফ্যাসিবাদী শক্তি উত্থান প্রতিরোধ করবার জন্য যে দায়িত্ব পালন করেছিল সেখানে কিছুটা ঘাটতি আছে বলে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। যেমন ধরেন ফ্যাসিবাদী পতনের পর কিন্তু ফ্যাসিবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে হয়, শুধু পতনই যথেষ্ট না ফ্যাসিবাদের, এবং সমূলে উৎপাটন করতে হয়। কিন্তু আমরা দেখতে পাই গণমাধ্যম কখনো কখনো এমন ন্যারেটিভ তৈরি করে যে ওটা পতিত ফ্যাসিবাদী শক্তি ছিল না, ওটা একটা রাজনৈতিক শক্তি ছিল। পতিত ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক অধিকার আছে, তার নির্বাচনে অধিকার আছে, এই ধরনের ন্যারেটিভও করার চেষ্টা করা হয়েছে। অভিযোগের তো একটা সত্যতা থাকবে বা সেটি প্রমাণ করার সাপেক্ষে সেটির বিচার হবে, কিন্তু সেই বিচারের দায়িত্ব কি আসলে শুধু কোনো গোষ্ঠীর বা কোনো ব্যক্তির না? রাষ্ট্র করছে তো। কিন্তু আপনারা তো বলছেন, অনেকে ভাবে গণমাধ্যম বলার চেষ্টা করে যে আগামী নির্বাচন হচ্ছে, সেখানে পতিত ফ্যাসিবাদী থাকলে গণতন্ত্র নাকি আরও প্রতিযোগিতাপূর্ণ, আরও সুন্দর হয়। আপনি যখন এভাবে বলেন, আমি তো আবারও বলছি ফ্যাসিবাদী শক্তির কোনো রাজনৈতিক অধিকার নাই,
কোনো নির্বাচনে সেটি থাকার শিল্পী- অধিকার নেই, সে ব্যাপারেও তো কোনো কোনো গণমাধ্যম আমি দেখি উৎসাহিত হয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করে যে না, বাংলাদেশের রাজনীতিতে এখন আবার ফ্যাসিবাদী শক্তির প্রয়োজন থাকতে পারে, সেটা না থাকলে আমার মনে হয় ঘাটতিতে হয়ে যায়। সেখানে কি প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানে ভাঙচুর করে আপনি এই সেটাকে মতবাদ কেউ বলছে পরিবর্তন না, করে সেটা ফেলতে কেউ পারবেন? বলছে না, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যখন এই ধরনের ন্যারেটিভ তৈরি করতে চান, আপনি একটা জরিপ করছেন, ফ্যাসিবাদের পতিত শক্তি তার আবার কয়েকজন সমর্থক আছে, সেটাও আপনি প্রকাশ করতে চান। কে আপনাকে এই ধরনের দুঃসাহস দেয়? আপনি মনে করেন হ্যাঁ আওয়ামী লীগ পতিত ফ্যাসিবাদী শক্তি, সে ট্রায়াল ফেস করে এসে ইনোসেন্ট হলে অবশ্যই রাজনীতি করবে, রাষ্ট্র তাকে রাজনীতি করার সুযোগ দেবে, বিচার বিভাগই তাকে রাজনীতি করার সুযোগ দেবে। কিন্তু আপনারা এভাবেও কিন্তু এই যে যারা ফ্যাসিবাদীর পতনের ঐক্যবদ্ধ শক্তিকে ডাইভার্ট করা হচ্ছে, অথবা ধরেন ফ্যাসিবাদী শক্তিকে উৎসাহিত করা হচ্ছে অনৈক্য তৈরির ক্ষেত্রে, অথবা শঙ্কা তৈরি হওয়ার ক্ষেত্রে জাতির জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে তারা তো নিশ্চয়ই বাংলাদেশের ফ্যাসিবাদ দেখতে চায় না। এখন আপনি যদি এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে যায় যে না ফ্যাসিবাদী শক্তি ফিরে আসছে, তারা দানব হয়ে আসছে, তাদের অধিকার আছে, তাহলে তারা উৎসাহিত হয়। এবং যখন তারা উৎসাহিত হয় তাহলে হচ্ছে বিজয়ী শক্তি যারা আছে তারা শঙ্কায় থাকে, আতঙ্কে থাকে, হ্যাঁ, কিন্তু তারাও কোনো যেকোনো- কোনো সময় বিভ্রান্ত হয় নিশ্চয়ই। এবং আইন হাতে তুলে নিতে উৎসাহিত হয়। এই সেই জায়গায় কিন্তু একটা সুযোগটাই তো নেই। ভারসাম্যপূর্ণ দায়িত্ব সেখানে- পালন করতে সেখানেই হবে। প্রশ্নটা যে আইন হাতে তুলে নেওয়ার তো আসলে সুযোগ নেই আমাদের সামনে। সারোয়ার তুষার, নির্বাচনের আর মাত্র 2 মাস আছে। নির্বাচনের 2 মাস আগে সাধারণত সবগুলো রাষ্ট্রে গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ তৈরি হবার কথা থাকে, সেখানে বাংলাদেশ কি তাহলে উল্টো পথে হাঁটা শুরু করলো? উল্টো পথে হাঁটার কথা ছিল না। মোটা দাগে কিছু বিতর্ক বাদে আমরা ঠিকভাবেই সংস্কার এবং বিচার সংস্কার এবং সংস্কার পর নির্বাচনের দিকে আগাচ্ছিলাম। কিন্তু এখন এই যে অরাজকতার কথাটা আমরা বলছি না, যে কোনো দেশে এই ধরনের বড় রাপচারের পরে একটা স্বতঃস্ফূর্ত অরাজকতা হয়, সেটা কন্ট্রোল করতে হয়, মানে স্তিমিত করতে হয়। কিন্তু যে অরাজকতাগুলো এখন ঘটছে এটা কিন্তু খুবই পরিকল্পিত অরাজকতা। এটা ঘটানো হচ্ছে এবং এটা ঘটানো হচ্ছে নির্বাচন বানচাল করা, হাদিকে টার্গেট কিলিং করা এবং এই যে ভ্যান্ডালিজম, এই পুরোটাই হচ্ছে নির্বাচনকে বানচাল করে একটা অস্থিতিশীল এবং এই টার্গেটে আরো অনেক নেতাদের নাম আছে, বিশেষ করে আপনারা যারা তরুণ নেতা আছেন, তৈরি করার জন্য এটা আপনাদের অনেকের করা। নাম হ্যাঁ, আছে। এখন সেটা তো দেখেন খুব একটা ওপেন সিক্রেট। এখনো কি কোনো ব্যবস্থা আপনারা গ্রহণ করতে দেখেছেন এই সরকারকে? না, কোনো ব্যবস্থা নাই। আমরা ধরেন পার্সোনালি অমুক তমুককে নিরাপত্তা দিতে হবে না, কিংবা আপনি বলবেন যে আপনাদেরকে আমরা অস্ত্রের লাইসেন্স দেবো। আপনি একটু চিন্তা করে দেখেন, সিনারিওটা কল্পনা করেন, প্রায় 2.5 থেকে 3 হাজার প্রার্থী বিভিন্ন দলের, তারা অস্ত্র ক্যারি করে ভোট চাচ্ছে। তো পাবলিক কি তাদের কাছে আসবে নাকি পাবলিক দৌড়ে পালাবে? এবং আমরা কি সন্ত্রাসীদের সাথে গোলাগুলি করবো না নির্বাচন করবো? এটা তো ইসিকে সিদ্ধান্ত নিতে হবে। এইভাবে তো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কিংবা ভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি ঐতিহাসিক নির্বাচন করতে চান, এবার হাইয়েস্ট টার্ন আউট অফ দি ভোটার্স হইতে হবে, সবচেয়ে বেশি টার্ন আউট হতে হবে। এবং সবচেয়ে বেশি টার্ন আউট তো আপনার এই ধরনের ভয়ার্থ পরিবেশের মধ্যে হবে না। আপনাকে ভোটারদের মধ্যে কনফিডেন্স আনতে হবে। কনফিডেন্স আনতে হলে আপনার কী করতে হবে? আপনাকে দেখাতে হবে যে দৃশ্যমান পদক্ষেপগুলো নেওয়ার মধ্য দিয়ে আমি পরিস্থিতিকে আমার নিয়ন্ত্রণে এনেছি। সেগুলো কি? অবৈধ অস্ত্র উদ্ধার করে আপনি দেখেন পাবলিক কনফিডেন্স ফিরে পাবে। আপনি সন্ত্রাসীদের গ্রেফতার করেন, যে সমস্ত সন্ত্রাসীরা আপনার বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে জামিন বাণিজ্যের মধ্য দিয়ে, আইনমন্ত্র উপদেষ্টার মতো একজন, তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে একদিনে এরকম এত জামিন কীভাবে আমার কাছে বুঝে আসে না। তার মানে একটা সিন্ডিকেট তো কাজ করছে এবং এর সাথে পিপি থেকে শুরু করে অনেকে জড়িত যারা হচ্ছে এই যে, এবং এই যে হাদির যে হত্যাকারী সেও জামিনপ্রাপ্ত। এবং ওই সময়েই আরেকটা নিউজ এসেছিল যে 2 দিনে 4 হত্যাকাণ্ডের জন্য যিনি অভিযুক্ত সেই সন্ত্রাসী সাজ্জাদ, তাকেও কিন্তু জামিন দেওয়া হয়েছে। তাহলে এদেরকে যদি আপনি আবার আইনের আওতায় আনেন, যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা এলাকায় ঘুরঘুর করছে তাদেরকে যদি আইনের আওতায় আনেন, বিভিন্ন এলাকায় তারা কিন্তু জনগণকে মানে কি বলে এটাকে, ভয় দেখাচ্ছে যে আপনারা ভোট কেন্দ্রে গেলে এই হবে সেই হবে। ফলে এরা যদি ইলেকশনের মাঠে থাকে তাহলে কিন্তু ইলেকশনের জন্য মানুষের আর কিছু না হলে মানুষ ভয় পাবে। আপনি যদি সেটা থেকে মানুষকে বের করে আনতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে? এদেরকে আইনের আওতায় আনতে হবে। একের মব তো আমরা দেখছি হচ্ছে, এবং সেখানে আসলে রাজনৈতিক দল থেকে শুরু করে সরকার সবাই কিন্তু বারবার বলার চেষ্টা করছেন মবের বিরুদ্ধে তাদের অবস্থান বেশ শক্ত, কিন্তু শক্ত অবস্থান থেকে দৃশ্যমান হচ্ছে কিনা সেটাই প্রশ্ন। কোথায় সেই শক্ত অবস্থান? আমরা রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে উদ্বেগ জানাবে, বিবৃতি দেবে, এটাই স্বাভাবিক। আপনি সরকার, আপনার কাজ হচ্ছে ব্যবস্থা নেওয়া। আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? সেখানেই প্রশ্ন। এবং যারা এই কলকাঠি নাড়ছেন, শুধুমাত্র তার মানে কি তারা, আমি মনে করি একটা কথা বলি, শুধুমাত্র এখনো পর্যন্ত এই সরকার টিকে আছে প্রধান উপদেষ্টা মিষ্টি মিষ্টি কথার কারণে। মিষ্টি মিষ্টি কথাটাটুকু ছাড়া এই সরকার আর কি আছে? এই যে একজন মানে অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, এভাবে বলতে বাধ্য হচ্ছি, উনাকে আপনারা জিজ্ঞেস করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা, উনি বলেছেন যে আপনারা পেঁয়াজ নিয়ে প্রশ্ন করেন। তো ভাই, আপনি কৃষি মন্ত্রণালয় চালান, আপনি পেঁয়াজ বিশেষজ্ঞ, বাম্পার ফলন ঘটান, আপনার কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো না। এবং তার খুঁটির জোর নিশ্চয়ই এমন কোথাও এত শক্ত খুঁটির জোর যে এরকম ধারাবাহিক ব্যর্থতা উনি দেখানোর পরেও উনি এই পদে থেকে যেতে পারছেন। এবং ওসমান হাদির মতো বাংলাদেশের গত 25-30 বছরের মধ্যে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের পরেও
তিনি শপথে বসে আছেন, যেখানে তার সংগঠন ইনকিলাব মঞ্চ সহ আপনি প্রধান উপদেষ্টার সামনে ওই জানা যায় লক্ষ লক্ষ মানুষ বলেছে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে চাই না, কোনো ব্যবস্থা আছে? তার মানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এমন কেউ ব্যাকআপ দিচ্ছে যে এই সরকারের চেয়ে বেশি শক্তিশালী। তার মানে যারা আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, যে উদ্দেশ্যে কলকাঠি নাড়ছে, তারা অনেক বেশি শক্তিশালী কিনা এই সরকারের চাইতো, এই প্রশ্ন রেখে আরেকটি বিরতি নিয়ে ফিরতে চাই। রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। সারওয়ার তুষার, আমরা বলছিলাম আসলে কোথাও না কোথাও কেউ অনেক বেশি শক্তিশালী ভূমিকা হয়তো রাখছেন, এবং সেটি আসলে কেন আমরা দেখতে পাচ্ছি না সেই প্রশ্নটিতে বারবার উঠছে। সেই সাথে ডেমোক্রেসি এবং মবক্রেসি, এই দুটোকে আসলে বারবার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কারা করছেন এই চেষ্টা? এখানে অনেক ধরনের গোষ্ঠী তো ক্রিয়াশীল। এই বড় ধরনের 5 আগস্টের রাপচারের পরে অনেক স্বার্থান্বেষী মহল অনেক ধরনের আপনার কাজ করার চেষ্টা করছে, যেটা আসলে আমাদের সামষ্টিক যে স্বার্থ তার বিরুদ্ধে। এবং আমাদের অভিমুখ তো খুব সিম্পল, আমরা একটা ফ্যাসিজমের মধ্যে ছিলাম, চরম মাত্রা ফ্যাসিজমের মধ্যে ছিলাম, আমাদেরকে একটা ডেমোক্রেসিতে যেতে হবে, একটা ফাংশনাল ডেমোক্রেসির মধ্যে যেতে হবে। এতটুকুই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এখন এইটা করার জন্য কি আপনি সংস্কারের একটা প্রক্রিয়া আমরা পার হয়ে এসেছি। এখন সেই গণভোট এবং নির্বাচনের মধ্যে দিয়ে একই সাথে সংস্কার এবং নির্বাচন হবে, এবং তার মধ্যে দিয়ে আমরা একটা ফাংশনাল ডেমোক্রেটিক রাষ্ট্র করব, যেটা আসলে শেখ হাসিনার পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে গেছেন। এখন এর মধ্যে ধরেন আরও অনেক কিছু, আপনি একটু আগে ট্যাগিংয়ের কথা বলছেন, এবং গোষ্ঠী সন্ত্রাস দেখা যাচ্ছে। আপনার এই যে মবক্রেসি মানেই হচ্ছে এখানে রাষ্ট্র অনুপস্থিত। রাষ্ট্র এবং মব একসাথে চলতে পারে না কখনো। আমরা যখন ধরেন একটা হচ্ছে যে ডিভাইন ভায়োলেন্স বা বিপ্লবী ভায়োলেন্সের কথা আমরা বিভিন্ন তত্ত্বের মধ্যে পড়ে থাকি, সেটা আর মব কিন্তু এক জিনিস না। অনেকে এই মবকে বিপ্লবী ভায়োলেন্স হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এখন কোনো বিপ্লবী পরিস্থিতি চলছে না যে এখন আপনাকে এই ভায়োলেন্স করতে হবে। এবং আপনি জুলাই গণ অভ্যুত্থানই তো সবচেয়ে বড় আমাদের কাছে মানে টেস্ট কেস, যে ওই সময়ে আমরা একটা দোর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্র যে তার সমস্ত মেকানিজম যা আছে সব ব্যবহার করেছে, সমস্ত তাহলে কেন এই ধরনের করেছে, এবং তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কিভাবে হাজির হয়েছিল তার অস্তিত্ব নিয়ে এক সম্পূর্ণ নিরস্ত্র কায়দায়। আপনি দেখেছেন বাংলাদেশের জনগণের কাছে এমনকি কোনো জায়গায় খুব বেশি ব্যতিক্রম বাদ দিলে লাঠি পর্যন্ত আমরা দেখিনি মানুষের কাছে। হ্যাঁ, এখন তাহলে একের পর এক ঘটনাগুলো ঘটছে। এটা ঘটতে পারছে খুব সিম্পল, আমরা তো কর্তৃত্ব কায়েম করতে হয়। এই প্রশ্নটাও তো বারবার উঠছে, আসলে কেউ কেউ চাইছে যে এই মুহূর্তে যাতে নির্বাচন না হয়, নির্বাচন পিছিয়ে যায়। যারা চাইছে নির্বাচন পিছিয়ে যায় তাদেরই কাণ্ড কিনা অ্যাডভোকেট আতিকুর রহমান? তাদের তো অবশ্যই, হ্যাঁ সরি, ঠিক আছে। আমরা 5 আগস্টের পর থেকে আমরা মব নিয়ে কথা বলি, এটাকে আমরা এই নামে আমরা এখন বলছি। বিগত আওয়ামী লীগের আমলে তো বহু মব হয়েছে। দেখুন, দৈনিক সংগ্রাম পত্রিকা মব হয়েছে না? সিনিয়র সাংবাদিককে নিয়ে এসে সেখানে একটা নাম করে তাকে সেখানে প্রহার করা হলো। 9 দিগন্ত অফিসে আগুন দেওয়া হয়েছে। আমার দেশ পত্রিকার বিরুদ্ধে করা হয়েছে। এই মব তন্ত্রাসের সূচনা আওয়ামী লীগের আমলে হয়েছে, কিন্তু আওয়ামী লীগের আমলে হয়েছে দেখে এখনো আমি বলছি, কিন্তু আমরা মনে করি কোনোভাবেই এই মবতন্ত্রকে জনগণ সমর্থন, রাষ্ট্র সমর্থন করা উচিত নয়। আসলে যেটা হচ্ছে বাস্তবতা, দেখুন আমরা 5 আগস্টের পরে যতগুলো পরিবর্তন হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর হয়তো শীর্ষ পর্যায়ে আপনি পরিবর্তন করেছেন, যারা নিচে লেভেলে যারা কাজ করেন, আমাদের কাছে মনে হচ্ছে সরকার অনেক সময় চাচ্ছেন, কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু এখনও ফ্যাসিবাদের যারা বসে আছেন, যারা পৃষ্ঠপোষকতা করেছেন। আপনি ধরুন, যেই পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছিল বিগত 15 বছরে, সেখানে বিএনপিও নাই, জামাত ইসলামীও নাই। নতুন করে এখন কিন্তু রিক্রুটমেন্টও খুব বেশি হয়নি। তার মানে আগের শেখ হাসিনার বানানো, সাজানো এবং ছাত্রলীগের যারা সাবেক বিশ্ববিদ্যালয়ের ক্যাডার, এরা সব কিন্তু এখন হলো আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আছে। সুতরাং তারা চায় না রাষ্ট্র স্বাভাবিক থাকুক। আমার কাছে মনে হচ্ছে যাতে আগামী নির্বাচনটা ভালো না হতে পারে, এই জন্য তারাও কিন্তু কিছুটা অসহযোগিতা করছেন। আমরা সরকারকে বলবো, সরকার যদি এখানে দৃঢ় থাকেন, যাতে কোথাও যদি কেউ দুর্বলতা প্রদর্শন করে, যেখানে পদক্ষেপ নেওয়া হয়, আমরা মনে করি রাষ্ট্রকে অকার্যকর করা এবং নির্বাচন থেকে দেশকে আবার ভিন্ন দিকে নেওয়ার যে একটা বহুমুখী ষড়যন্ত্র, সেখান থেকে রাষ্ট্রকে রক্ষা করা সম্ভব হবে। শেখ রবিউল আলম, এই যে আসলে আমরা বারবার নানান ধরনের মব দেখছি, উগ্রতা দেখছি, সেগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশের আসলে একটা সংখ্যাগরিষ্ঠ লোক প্রত্যাশা করছেন না। যারা নিজেদেরকে এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক ভাবছেন, জনগণের অভিভাবক ভাবছেন, তারা কি তাহলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন, শুধু দেখতেই থাকবেন, নাকি আসলে একটা দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পারবো? রাজনৈতিক দলগুলি দৃশ্যমান পদক্ষেপে গেলে তো সংঘাত আরও বাড়বে। কথাটা হচ্ছে, রাজনৈতিক দলগুলি সরকারকে সহায়তা করবে, সমর্থন জানাবে এবং পাশে থাকবে। সরকার রাষ্ট্রীয়ভাবে সেটা করবে।
আপনি রাজনৈতিক দলগুলি বিচ্ছিন্নভাবে করতে গেলে কিন্তু সমস্যাও আছে, সেটা কিন্তু অরাজকতা বাড়ে, কমে না। আগে সন্ত্রাস এবং মব হয়েছে, সেটা কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়েছে ফ্যাসিবাদের আমলে। এখন কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই। আপনি বলতে চাইছিলেন সরকারের চেয়ে কি কেউ শক্তিশালী আছে কিনা? সরকারের চেয়ে কেউ শক্তিশালী থাকে না যদি সরকার সেটা বোঝে। কিন্তু সরকার যদি সেটা না বোঝে, তাহলে সেটা হলো সরকারের অসত্য, অযোগ্যতা অথবা ধরেন বিশেষ দুর্বলতা। এই বিশেষ দুর্বলতা আমরা দেখতে চাইছি না। হ্যাঁ, রাজনৈতিক দলগুলি সরকারকে সহযোগিতা করছে, তবে এটাও ঠিক যে একটা গোষ্ঠী যে কোনো সময় রাষ্ট্রে বা রাজপথে এসে মানুষের জানমালে ক্ষতি করার ঔদ্ধত্য দেখাচ্ছে এবং সেটা করে পর্যায়ক্রমে পার পেয়ে যাচ্ছে বলে সে আশঙ্কার বাইরে যাওয়া যাচ্ছে না। এ ব্যাপারকে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং দ্রুততম সময় পদক্ষেপ নিতে হবে। তাহলে কি পেছনে যারা যে শক্তিটি কাজ করছে তারা সরকারের শক্তির চাইতেও বেশি শক্তিশালী? আমি সরকারের শক্তির চেয়ে বেশি কোনো শক্তি থাকে না, কিন্তু সরকার যখন ভঙ্গুর হয়ে যায়, কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়, অযোগ্যতা হয়ে যায়, তখন তো ছোট শক্তিও বড়ভাবে আবির্ভূত হয়। আগামী 2 মাস পর্যন্ত আমরা কি করব? আগামী 2 মাস পর্যন্ত তো এই সরকার কি তাহলে এভাবেই কার্যক্রম না, আপনি এত আশঙ্কার মধ্যে যাওয়ার কোনো কারণ আমি দেখছি না। আমি মনে করছি আমরা সঠিক ট্র্যাকেই আছি। কিছু চ্যালেঞ্জ আছে, সরকার মনোযোগী হলে, রাজনৈতিক দলগুলি যদি এরকম সজাগ থাকে, সক্রিয় থাকে, প্রতিবাদী থাকে, নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছাবে। এবং গুড ডেজ নকিং এট দ্য ডোর, তার আগে এই ধরনের কিছু পরিস্থিতি থাকে, কিন্তু সেই পরিস্থিতি এখন আমাদেরকে বিধ্বস্ত করেনি, এখনও আমাদের আশাহত করে নেই, এখন আমাদের জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করে নেই। আমরা কিন্তু 5 তারিখের পর একটা জায়গায় ব্যাপকভাবে সফল হয়েছি। রাষ্ট্রের যে অরাজকতা অথবা পতিত ফ্যাসি শক্তির যে নিধন হওয়ার শঙ্কা ফ্যাসিবাদী শক্তি আশা করেছিল, তাও হয়নি। কিন্তু পরবর্তীতে হয়তো অনৈক্য অথবা ধরেন নতুন রাজনৈতিক শক্তি সৃষ্টি করা অথবা দুর্বল রাজনৈতিক শক্তিকে সবল রাজনৈতিক শক্তিতে পরিণত করার একটা প্রক্রিয়া রাষ্ট্রের মধ্যে ছিল, যার ফলে আমাদের মধ্যে কিছুটা অনৈক্য হয়েছে অথবা ধরেন মানুষ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েছে, প্রতিবন্ধকতা রাষ্ট্র পর্যায়ে তৈরি হয়েছে। নিশ্চয়ই আমরা তার থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে আমাদের হতেই হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। ধন্যবাদ অ্যাডভোকেট আতিকুর রহমান এবং সারা তুষার আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।